সাম্প্রতিক অপ্পো এ সিরিজে লঞ্চ করে ফেলল তাদের ব্র্যান্ড নিউ স্মার্টফোন অপ্পো F15। লঞ্চিংয়ের পরপরই এই ফোনটি নিয়ে ব্যাপক হাইপ ক্রিয়েট হয়েছে মার্কেটে, বিকজ স্টাইলিশ লুক সেই সাথে স্লিম বডি। তবে কি প্রাইস অনুযায়ী সব স্পেক্স ঠিক আছে কিনা, আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। জানাবো এর ভালো মন্দ সমস্ত খুঁটিনাটি বিষয়। সর্বশেষ জানাবো এই ফোনটি সম্পর্কে আমার অভিমত, অর্থাৎ এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটিকে বেস্ট নাকি এর থেকে ভালো কোনো ফোন আপনার জন্য রয়েছে। পাশাপাশি এই ফোনটির সাথে কম্পারিজন করব এই প্রাইস রেঞ্জের আশেপাশে থাকা দু একটি ফোনের সাথে। গাইজ, বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল। আর মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন RM ট্রেডিং ইন্টারন্যাশনাল। বর্তমানে তাদের শপে সকল অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন পেয়ে যাবেন মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে। এছাড়াও তাদের কাছে 27টি ব্যাংকের ইএম ফ্যাসিলিটি থাকছে। সো এখন থেকে তাদের কাছ থেকে কিস্তিতে ফোন কিনতে পারবেন খুব সহজেই। RM ট্রেডিং ইন্টারন্যাশনালের যোগাযোগের ঠিকানা, ফোন নাম্বার এবং ইউএম ব্যাংকের বিস্তারিত লিস্ট থাকছে ডিসক্রিপশন বক্সে। অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন। আনবক্সিং করে সময় নষ্ট করতে চাই না, এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির বক্সে কী কী প্রোভাইড করা হয়েছে। বক্সটিকে ওপেন করলে প্রথমে দেখতে পাচ্ছি একটি ইনভেলপ, যেটিকে ওপেন করে পেয়ে যাচ্ছে একটি সিম ইজেক্টর, সেই সাথে ইউজার ম্যানুয়াল অ্যান্ড ওয়ারেন্টি কার্ড, এবং দেখতে পাচ্ছি একটি ট্রান্সপারেন্ট কাভার ব্যাগ, যেটি ছিল অনেকটাই সফট। তারপর দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত অপ্পো F15 ডিভাইসটিকে। সর্বশেষ দেখতে পাচ্ছি একটি 10 ওয়াটের চার্জার এবং একটি মাইক্রো ইউএসবি কেবল। এই ছিল বক্সে থাকা মূল কন্টেন্টগুলো। শুরু করা যাক এর ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। সত্যি বলতে এই ফোনের মেইন কি সেলিং পয়েন্ট হচ্ছে এর প্রিমিয়াম লুকিং ডিজাইন অ্যান্ড স্লিম বডি। রিয়ার পার্টের ডিজাইনটি প্রথমবার দেখলে মনে হবে কোনো হায়ার বাজেটের ফোন। এই ফোনের ক্যামেরা বাম্পটির সাথে মিল রয়েছে গুগল পিক্সেল 4a এর সঙ্গে। ফোনটি যতবারই হাতে নিয়েছি ততবারই মনে হয়েছে OnePlus-এর কোনো ফোন ব্যবহার করছি। 175 গ্রাম ওয়েটের সাথে 7.9 মিলিমিটার থিকনেসের এই ফোনটি খুবই হালকা এবং পাতলা, যার ফলে এক হাতে খুব ইজিলি অপারেট করতে পারছিলাম। স্টাইলিশ লুকের সাথে বিগ ডিসপ্লে এবং হালকা পাতলা ফোন প্রেফার করে থাকেন, এটি তাদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করবে। এতে বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ওয়াটার ড্রপ নচ। এতে সিন অ্যান্ড সাইড বেজেলের পরিমাণ নিয়ে কোনো প্রকার কমপ্লেন করতে পারছিলাম না, কারণ এরকম অ্যান্টি লেভেল বা লোয়ার বাজেটের ফোন থেকে এর থেকে বেশি কিছু আশা করাও ঠিক না। এবারে কথা বলি এই ফোনের ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD প্লাস রেজুলেশন, অর্থাৎ 720x1600 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 269 PPI ডেন্সিটি। ডিসপ্লেতে PPI ডেন্সিটি কম হয় ডিসপ্লের কন্টেন্টগুলোতে শার্পনেসের ঘাটতি অবভিয়াসলি চোখে পড়েছে। এছাড়াও এই ডিসপ্লেতে আরেকটি জিনিস খেয়াল করেছি, এতে টাচ লেটেন্সি রয়েছে। তবে এই ডিসপ্লে কালার শিফটি বা নেগেটিভিটির মতো তেমন কোনো ইস্যু আমার চোখে পড়েনি। অপ্পোর ওয়েবসাইট ঘেটে জানতে পারলাম এতে থাকছে 480 নিট ব্রাইটনেস, বাট প্র্যাকটিক্যাল লাইফে আমি কিন্তু সেটা পাইনি। ফুল সানরাইজে ফোন অপারেট করতে বেশ প্রবলেম ক্রিয়েট হয়েছে। এই ডিসপ্লেকে কম্পেয়ার করেছিলাম আমার কাছে থাকা এই প্রাইস রেঞ্জের আশেপাশে থাকা ফোন রিয়েলমি নার্জো 20 সাথে, যেখানে আমাকে এই ডিসপ্লেকে কিছুটা ডাল বলে মনে হয়েছে। তো ডিসপ্লে সেকশনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমি আশা করেছিলাম এই বাজেট রেঞ্জে আর একটু ভালো ডিসপ্লে প্রোভাইড করবে অপ্পো। ডিসপ্লের প্রোটেকশনের বিষয়টা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি পরেও জানতে পারলাম না যে এতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এবারে কথা বলি এর পারফরমেন্স নিয়ে। অ্যান্ড্রয়েড 10 বেস কালার পয়েন্ট 7.2-তে রান করছে ফোনটি। এবারে কালার ওয়েস খুব একটা অপটিমাইজ ছিল না এর সাথে। আমি প্রচুর পরিমাণে স্টার্টার লক্ষ্য করেছি। এতে অ্যাপস ওপেন করতে গিয়ে প্রায়শই ডিলে হচ্ছিল, আবার অনেক সময় টোটালি অ্যাপস বন্ধ হয়ে যাচ্ছিল। বিশেষ করে এর অ্যাপস ওপেনিং টাইম ছিল খুবই স্লো, যেটা আমরা সাধারণত 3 GB র্যামের ফোন থেকে খুব একটা এক্সপেক্ট করি না। আর এতে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও খুব একটা ভালো ছিল না। অনেকগুলো হেভি অ্যাপস একসাথে রান করার পর আমি দেখছিলাম যে ফোনটা প্রায়শই ফ্রিজ হয়ে যাচ্ছিল। এটাও কিন্তু একটা বড় ধরনের প্রবলেম। যাই হোক, সফটওয়্যারগত যে ইস্যুগুলো রয়েছে সেগুলো হয়তো বা আপডেটের মাধ্যমে ফিক্সড করা সম্ভব। এখন দেখার বিষয় অপ্পো আসলে কতটা ফিক্সড করতে পারে। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও P35, যেটি 12nm আর্কিটেকচারের বিল্ড করা একটি অক্টাকোর CPU। আর জিপিইউ হিসাবে এতে থাকছে PowerVR GE8320। এই চিপসেট রেগুলার টাস্কগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল, বাট মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাইনি এ থেকে। এছাড়াও যদি আমি হেভি গেমগুলোর কথা বলি, তাহলে বলবো যে হেভি গেমের মধ্যে এখানে পাবজি ইনস্টল করতে পেরেছি, বাট এতে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। এছাড়াও এখানে ফ্রি ফায়ারের এক্সপিরিয়েন্সও খুব একটা ভালো ছিল না, প্রচুর পরিমাণে লেগ বা ফ্রেম ড্রপ পেয়েছি।
সো বুঝতেই পারছেন এই ফোনটি হেভি ইউজারদের জন্য কখনোই পারফেক্ট নয়। যারা নর্মাল ইউজ করে থাকেন, ফেসবুকিং, ইউটিউবিং বা টুকটাক কাজগুলো করে থাকেন, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট হবে। বাট চিপসেটের দিক থেকে এই ফোনটাকে আমি কিছুটা পিছিয়ে রাখছি, কারণ এই বাজারের আশেপাশে এর থেকে ভালো চিপসেট দিয়ে ভালো ফোন কিন্তু পাওয়া যাচ্ছে মার্কেটে। ফোনটিতে র্যাম হিসাবে থাকছে LPDDR4X আর রম হিসাবে থাকছে EMC 5.1। এবারে কথা বলি ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 13 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। এবারে অপো A15 ক্যামেরা আমাকে পুরোই হতাশ করেছে। ছবিতে কালার, কন্ট্রাস্ট অ্যান্ড ক্লিয়ারিটির অভাব উল্লেখযোগ্যভাবে নোটিসেবল। এছাড়াও ডিটেলসের ঘাটতি অনেক বেশি চোখে পড়েছে আমার। সাধারণত অপোর ফোনের ক্যামেরা থেকে এতটা দুর্বল ইমেজ খুব একটা দেখতে পাওয়া যায় না। আমরা কম্পেয়ার করেছিলাম এই বাজেটের আশেপাশে থাকা রিয়েলমি নার্জো 20 সঙ্গে, যার রিয়েল লাইফ ফটোগ্রাফিতে অনেক বেশি পিছিয়ে আছে অপো A15। এছাড়াও এর ক্যামেরা শাটার স্পিড ছিল বেশ উইক। মেইন ক্যামেরার রেজাল্ট যখন হতাশার বাণী শোনাচ্ছে, তখন মাথা গরম হয়ে যাচ্ছিল আলট্রা ওয়াইড ক্যামেরার পরিবর্তে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিকে। এক কথায় এর ইমেজের কোয়ালিটি ছিল বিলো অ্যাভারেজ। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরার সাবজেক্ট সেপারেশন খুব একটা ভালো ছিল না, তবে এক্ষেত্রে কোনো মতে কাজ চালিয়ে নেওয়া যায়। পোর্ট্রেট মোড অন করলে ছবি কিছুটা বুস্টেড হয়ে যায়। সর্বোচ্চ এতে 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পেরেছি, আর এর ভিডিওর কোয়ালিটি ছিল অ্যাজ ইউজুয়াল। ভিডিওতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই, স্লোমো সুবিধা আছে, আর এটি অ্যাজ ইউজুয়াল পারফর্ম করেছে। লো লাইট ফটোগ্রাফিতে খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল এতে। ছবিতে ডিটেলস, কালার, কন্ট্রাস্ট অ্যান্ড শার্পনেস দেখে মনে হচ্ছিল 5K বাজেটের ফোনে এ থেকে বেটার ইমেজ পাওয়া যায়। এবারে কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে। এতে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। রিয়ার ক্যামেরার মতো সেলফি ক্যামেরার পারফরমেন্স ছিল বিলো অ্যাভারেজ। ছবিতে ফেসকে অতিরিক্ত স্মুথ করে দেওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করেছি, তবে এক্ষেত্রে প্রপার লাইট পেলে কিছুটা বেটার ইমেজ ক্যাপচার করতে পারে এটি। সেলফি ক্যামেরায় সফটওয়্যার বেস পোর্ট্রেট মোড আছে, এটি মোটামুটি ভালো মানের রেজাল্ট করেছে। রিয়ার ক্যামেরার মতো লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স ছিল খুবই বাজে। ওভারঅল আমি যদি এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে বলবো প্রাইস রেঞ্জ বিবেচনায় আমাকে পুরোই হতাশ করেছে এর ক্যামেরা। এবারে কথা বলি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। 4230 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে ফোনটিতে থাকছে 10 ওয়াটের একটি চার্জার, যেটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে আমার প্রায় সময় লেগেছিল 2 ঘন্টা 35 মিনিটের মতো। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি যথেষ্টই স্যাটিসফাই ছিলাম, কারণ এ থেকে নর্মাল ইউজে প্রায় একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর হেভি ইউজের ক্ষেত্রে প্রায় একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো এটা নিয়ে আমার খুব একটা কমপ্লেন ছিল না। ফোনটির নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড মাইক্রো ইউএসবি। 2021-এ এসে কেন এই বাজেটের মধ্যে মাইক্রো ইউএসবি প্রোভাইড করা হলো? অ্যাকচুয়ালি এই বাজেটের মধ্যে USB Type-C কিন্তু ইজিলি প্রোভাইড করা যেত। সেই সাথে ফোনটিতে থাকছে একটি স্পিকার গ্রিল। এর স্পিকারের কোয়ালিটি ছিল যথেষ্ট লাউড, কারণ এই বাজেটের মধ্যে এই ফোন থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করতে পারি না। ফোনটির উপরের দিকে কিছুই থাকছে না, এখানে ফ্ল্যাট রাখা হয়েছে। এখানে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হলে অনেক বেটার কিছু হতো। ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, যেটি পজিশন ছিল একদমই ঠিকঠাক। আর বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। এবারে এর কিছু আদার্স ফিচার নিয়ে কথা বলা যাক, যেমন এর কল কোয়ালিটি। ইনডোরের পাশাপাশি আউটডোর অ্যান্ড ক্রাউডি এরিয়াতেও স্পষ্টত কথা বলতে এবং শুনতে পেরেছি কোনো প্রকার প্রবলেম ছাড়াও। এছাড়াও নেটওয়ার্কিং ইস্যুর মতো কোনো ইস্যু আমার চোখে পড়েনি। ব্লুটুথ কানেক্টিভিটি বা ওয়াইফাই নেটওয়ার্ক ছিল বেশ ফাস্ট, এটা নিয়েও আমার কোনো প্রকার কমপ্লেন ছিল না। ফোনটি পাওয়া যাবে মোট দুটি কালারে, একটি হচ্ছে ব্ল্যাক, আরেকটি হচ্ছে ব্লু। আমার হাতে রয়েছে ব্লু কালারটি, যেটি আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম লেগেছে। ভিউয়ার্স, এই হচ্ছে অপো A15-এর ফুল রিভিউ। এবারে আর কিছু ভালো মন্দ দিক নিয়ে কথা বলা যাক। আমি যদি প্রথমে এর ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে বলবো যে এই বাজেটের মধ্যে যে স্টাইলিশ লুক প্রদান করা হচ্ছে, সাধারণত এই বাজেটের ফোন থেকে আমরা খুব একটা দেখতে পাই না। আমি যদি এক কথায় আমার দেখাই বলি, তাহলে আমি বলবো এই বাজেটের মধ্যে এইটি বেস্ট ডিজাইন। এছাড়াও এর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো রয়েছে। এই দুইটা জিনিসকেই আমার কাছে এর ভালো দিক বলে মনে হয়েছে। আদারওয়াইজ যদি আমি আর কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তাহলে বলবো এখানে রয়েছে দুর্বল প্রসেসর, সেই সাথে ক্যামেরা পারফরমেন্স ছিল বিলো অ্যাভারেজ। সো এই বিষয়গুলোকে যদি আপনি মাথায় নিয়ে আসেন, তাহলে আপনি ডিসাইড করবেন যে আসলে কোনটা আপনার জন্য পারফেক্ট। আপনি কি ক্যামেরার জন্য ফোনটাকে কিনতে চাচ্ছেন, বা আপনি কি পারফরমেন্সের জন্য কিনতে চাচ্ছেন, না শুধুমাত্র স্টাইলিশ লুকের জন্য কিনতে চাচ্ছেন?
যা হোক, এখন যদি এক কথায় আমি আমার মতামত ব্যক্ত করি যে এই ফোনটা কাদের জন্য পারফেক্ট, তাহলে আমি বলবো যারা লাইট ইউজার রয়েছে এবং একটা স্টাইলিশ লুকের ফোন পছন্দ করে থাকেন, যারা শুধুমাত্র ফেসবুকিং ইউটিউবিংয়ের মতো ছোটোখাটো কাজগুলো করে থাকেন বা একটি স্টাইলিশ লুক চান, এটি তাদের জন্য পারফেক্ট। আদারওয়াইজ আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন বা অনেক বেশি ছবি তুলতে পছন্দ করেন বা অনেক বেশি সেলফি তুলতে পছন্দ করেন, তাহলে এটি আপনার জন্য মোটেও পারফেক্ট নয়। গাইজ, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই ফোনটি কাদের জন্য পারফেক্ট হবে। সো আমি আমার মতামত ব্যক্ত করলাম, এবার ডিসিশন আপনার কাছে, এই ফোনটিকে কিনবেন নাকি কিনবেন না। গাইজ, আজকের মতো আমি হিমেল এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ করবেন। আপনাদের সাথে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে দেখা হচ্ছে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।